সেটা হচ্ছে যে অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, প্রোটেস্ট বলি, আপরাইজিং বা যে কোনো বড় ধরনের পরিবর্তনের কথা যদি আমরা বলি, মানে মানুষের সমাজ তো নানাভাবে পরিবর্তিত হয়। আপনি যদি বিবর্তনের হাতে ছেড়ে দেন, সেটারও এক ধরনের পরিবর্তনের প্রক্রিয়া আছে। আর আপনি যদি এবার বিপ্লবের কথা বলেন বা বিশেষ ধরনের ধাক্কা দিয়ে পরিবর্তনের বিষয় আনেন, সেটারও তো একটা ড্রাস্টিক একটা ফলাফল আমরা দেখতে পাই। একটা বড় ব্যাপার, যেটা আমি যদি একটা ধ্রুপদী সংজ্ঞায় যাই, পরিবর্তন আসলে কিভাবে আসে এই অভ্যুত্থানগুলোর হাত ধরে, সেটা হচ্ছে যে ডেফিনেটলি আমরা যেটা নিয়ে কথা বলেছি আগেও, যে উৎপাদন সম্পর্ক এবং উৎপাদন শক্তির সাথে বড় ধরনের একটা ল্যাগ তৈরি হয়। আসলে শেষ পর্যন্ত আমরা সংস্কৃতি নিয়ে কথা বলি, আমাদের নানা রকম এক্সপ্রেশন নিয়ে কথা বলি, পারস্পরিক সম্পর্ক, রাজনীতি, সবকিছু নিয়ে কথা বললেও শেষ পর্যন্ত আমরা তো দিন শেষে গভীর যে উৎপাদন সম্পর্ক, আমাদের উৎপাদন শক্তি, যেটা আমাদের নিহিত, যার উপর আমরা দাঁড়িয়ে আছি, শেষ পর্যন্ত তো তাকে আমরা চিহ্নিত করি। হ্যাঁ, সেই বিষয়গুলোর উপর দাঁড়িয়েই কিন্তু আমরা আমাদের সমস্ত আখ্যানগুলি আমরা তৈরি করি। তো আমার যেটা মনে হয় যে দেখা গেছে, এটা সভ্যতার ইতিহাসে দেখা গেছে যে উৎপাদন প্রক্রিয়া হয়তো চলমান, তার একটা নিজস্ব গতি পেয়েছে, কিন্তু আপনি উৎপাদন সম্পর্ক সেই তুলনায় পরিবর্তিত না করে আপনি সব মানুষকে যে তার এরিয়াতে নিয়ে এসে সবাইকে আপনি সমানভাবে সার্ভ করবেন, একটা রাষ্ট্র হিসেবে আপনি সার্ভ করবেন, নেশন হিসেবে সার্ভ করবেন, এবং যেখানে প্রত্যেকটি মানুষের অধিকার মর্যাদার জায়গা আপনি নিশ্চিত করবেন, সেটি সম্ভব হয় না। যার কারণে আমরা দেখতে পাই কিন্তু সমাজে অসমতা, বঞ্চনা, না পাওয়া, শ্রেণী, এবং সেই শ্রেণীরও আবার নানা ধরনের মেরুকরণ, এই ধরনের নানা ধরনের প্রপঞ্চ কিন্তু, এবং বাস্তবতা, শুধু প্রপঞ্চ কেন বলছি, সেটা কিন্তু আমাদের সামনে এসে হাজির হয়। সেটা তো একটা বড় ব্যাপার অবশ্যই আছে, কিন্তু অভ্যুত্থানগুলি কেন হয়, সেটাই কিভাবে আসলে বাস্তবতায় রূপান্তরিত হয়, এটা আমাদের দেখতে হবে কয়েকশো বছরের ইতিহাসের দিকে তাকালে। আমরা দেখতে পাই যে বিংশ শতকের দেখবেন যে অভ্যুত্থানগুলি হয়েছে, প্রোটেস্টগুলি হয়েছে, সেগুলির কিন্তু একটা প্যাটার্ন ছিল। একবিংশ শতকে এসে কিন্তু তার প্যাটার্নগুলি বা তার চেহারাগুলি কিন্তু অনেক বদলে গেছে। এখন আর কোনো লিডার লাগে না। এখন একবিংশ শতকে এসে আমাদের কিন্তু এখন আমরা সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করেই কিন্তু আপনি বড় ধরনের একটা প্রোটেস্ট আপনি সংগঠিত করে ফেলতে পারেন। আপনি সেরকম একটা জায়গা আছে, সেই জায়গা তো আছে। তো এই তার যে প্রক্রিয়া, তার যে পরিবর্তন, তার যে রূপ পরিবর্তন, সেটার সাথে আসলে যুক্ত হয় আমরা যে বঞ্চনার কথা বললাম, সেটা তো একটা সমাজের একটা গভীরতর কারণ। আরেকটা বড় কারণ যেটা হয়, সেটা হচ্ছে যে এই অসমতার পাশাপাশি আপনার যদি যারা গভর্নেন্সে আছে, যারা সরকারি জায়গায় যারা থাকেন, এবং সব থেকে বড় কথা সেই সমস্ত ইনস্টিটিউশনগুলো যেগুলো আসলে মানুষের দেখভাল করবে, তারা সমাজকে দেখবে, সমাজের বন্টনগুলো ঠিক মতো হচ্ছে কিনা, হ্যাঁ, তারপরে তাদের নিরাপত্তা থেকে শুরু করে আইন, সবকিছু, এই জায়গায় বড় ধরনের একটা অ্যাকাউন্টেবিলিটির অভাব কিন্তু তৈরি হয়। হ্যাঁ, সেই জায়গাও তৈরি হয়, সেটাও একটা বড় কারণ হিসেবে দেখা যেতে পারে। সব থেকে বড় কথা যে স্টেট অ্যাপারেটাসগুলো যখন একসাথে ফেল করে, যেখানে তাদের একটা অর্কেস্ট্রা হয়ে বাজার কথা ছিল সাধারণ মানুষের কল্যাণে, গণমানুষের কল্যাণে, তার নিজের রাষ্ট্রে, সেইটা যখন ফেল করে, একটা বড় ধরনের একটা মিসট্রাস্ট, মিউচুয়াল মিসট্রাস্ট আমি বলবো, যখন তৈরি হয়, তখন কিন্তু সেটাও একটা বড় কারণ হয়ে ওঠে নতুন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার জন্য। এছাড়াও আমরা আমাদের দেশে দেখেছি না, আমাদের এখানে আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা। এখানে মানুষদের একটা গণহতাশা আছে। সত্যি তো 72-71 স্বাধীনতা যুদ্ধের পরে আমরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, যে রাষ্ট্র আমরা গড়তে চেয়েছিলাম, সেই আমাদের স্বাধীনতা, আমাদের সমতা, আমাদের মর্যাদা, সবকিছুর ভিত্তিতে সেই স্ট্রাগল কিন্তু আমরা এখনো চালিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা বলি। এবং আপনি একটা গণতান্ত্রিক জায়গা থেকে রাষ্ট্রকে দেখাশোনা করবেন, তাকে নার্চার করবেন, সেই স্টেজেই কিন্তু আমরা এখনো যেতে পেরেছি বলে আমরা মনে করতে পারছি না। তার প্রমাণও আমরা পেয়েছি। এবং আমাদের শুধুমাত্র একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসে যেতেই যে পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে, এবং সেটা যে পরিমাণ দশক নিয়েছে, তাতে কিন্তু অনেকগুলি প্রাণ, এই যে সমস্ত দেশের এত প্রজন্ম, তারা সবাই কিন্তু ভুগেছেন। তো ঐতিহাসিকভাবে সত্য হচ্ছে যে যখনই আপনারা দেখবেন যে ক্ষমতার একটা অসমতা তৈরি হচ্ছে, সাধারণ মানুষের সাথে সরকারি পর্যায়ের মানুষের একটা অসমতা, তাদের যে ব্রিজিংয়ের যে ব্যাপার ছিল, সত্যিকার অর্থে বলি না যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। আমরা ফরাসি বিপ্লব দেখেছি, সেখানে কিন্তু ফরাসি বিপ্লব যখন হয়, রুশো, ভলটেয়ার, তারা কিন্তু জমিনটা তৈরি করে দিয়েছিলেন তারা, তাই না? এবং যেখানে রুশোও কিন্তু তার লেখাগুলোতে দেখিয়েছেন যে সরকারের সাথে মানুষের হচ্ছে বেসিক্যালি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এটা একটা চুক্তি, এটা কিন্তু একটা এগ্রিমেন্ট। তো আপনি যদি এই চুক্তি অনুযায়ী না চলেন, সেক্ষেত্রে আসলে যে কোনো রাষ্ট্র কিন্তু সে কি হয়ে যায়,
সে ভাঙবেই, সে ক্ষতিগ্রস্ত হবেই। কারণ এটা আমি যেটা বললাম, এটা একটা সঙ্গাত বা অর্কেস্ট্রা করে বাজানোর ব্যাপার। কেউ পিয়ানো বাজাবে, কেউ ভায়োলিন বাজাবে, হ্যাঁ, একজন কেউ মানে ডিরেক্ট করবে, কেউ ভোকাল দেবে, সবকিছুর একটা সঙ্গাত, একটা ভারসাম্যের একটা এই ব্যাপারটা তৈরি হওয়ার ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে আপনি যখন আসলে দেখা গেছে যে অসমতা, বঞ্চনা, আপনার সিকিউরিটির অভাব, আপনি সঠিকভাবে আইনি সহযোগিতাগুলো আপনি পাচ্ছেন না, হ্যাঁ, আপনার সত্যিকার অর্থে পৃথিবী কোথায় চলে যাচ্ছে সেই অনুযায়ী আমার দেশে থেকে, একবিংশ শতকে থেকে আমি আমার মতো করে আমার যে ন্যূনতম মানবিক অধিকার, আমার যে মৌলিক চাহিদাগুলো নিয়ে আমার যে মানবিক অধিকার, সেগুলি যখন নিশ্চিত না হয়, তখন কিন্তু একটা গণরোষ, গণহতাশা ভীষণভাবে তৈরি হয়। এবং আমি মনে করি এই হতাশাগুলোর একটা পুঞ্জীভূত একটা জমাট বাঁধা একটা পরিস্থিতি হচ্ছে যে কোনো একটা আপরাইজিংয়ের জমিন। সেই জমিনের জায়গা থেকেই কিন্তু গণ অভ্যুত্থানগুলো হয়। আপনারা যদি আপনার আরব বসন্তের দিকে তাকান, সেটা শুরু হয়েছিল তিউনিসিয়ায়। সিম্পলি একটা ঘটনা খেয়াল করবেন, একজন ফল বিক্রেতা, তার সাথে লোকাল যে প্রশাসন, স্থানীয় প্রশাসনের একটা সমস্যা ছিল, সে কিন্তু গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। কি একটা নিদারুণ প্রতিবাদের একটা মাত্রা আমরা দেখছি। এবং সেটা কিভাবে ছড়িয়ে পড়েছে সিরিয়া, লিবিয়া, মিশর, হ্যাঁ, সমস্ত জায়গায়, তিউনিসিয়া তো বটেই, এবং অন্যান্য আরও সৌদি আরব থেকে শুরু করে আরবের সমস্ত দেশগুলোতে কি বিশালভাবে ছড়িয়ে পড়ল। তো ব্যাপারটা আমি বলবো যে আসলে অভ্যুত্থানের যে মনন, এটা আসলে সংক্রামক। মানুষ যেমন আনন্দ শেয়ার করে নেয়, তেমনি মানুষ তার দ্রোহও কিন্তু আসলে শেয়ার করে নেয়। দ্রোহের বীজটা কিন্তু একদম আগুনের মতো, এটা স্ফুলিঙ্গের মতো। এবং এখন মানে গ্লোবালাইজেশন একটা জিনিস তো আমাদেরকে দিয়ে গেছে, যে তাদের একটা স্লোগান ছিল যে দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং ক্লোজার, হ্যাঁ। তো দে ডিড ইট ওয়েল থ্রু দ্য টেকনোলজি অর আদার স্ট্র্যাটেজিস। সেই সূত্রে কিন্তু এখন কেউই বিচ্ছিন্ন না, কোনো মানুষ না, কোনো ইনফরমেশন বিচ্ছিন্ন না, কোনো মানুষ বিচ্ছিন্ন না। সেই জায়গা থেকে মানুষ কিন্তু এখন জেনে যায়, এবং সে কিভাবে আসলে জিনিসটাকে হোল্ড করবে, সে কিভাবে এর সাথে আসলে সে সিঙ্ক করবে, টিউনড হয়ে সে একটা সমজাতীয় আচরণ করবে, এটাও কিন্তু এই গণ অভ্যুত্থানগুলো তৈরি করে দিয়ে যায়। এবং এটা আমরা ইতিহাসে দেখেছি যে সবকিছু কিন্তু একটা, আমরা যদি কার্ল মার্কসকেও কোট করি, সবকিছু একটা দ্বান্দ্বিক জায়গা থেকেই তৈরি। এবং সেই দ্বান্দ্বিক জায়গার ভিত্তিটাই যদি আমরা ধরি, সেটাই যদি আমরা সত্য হিসেবে ধরে নেই, তাহলে দেখা যাবে যে সেই থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস সবসময় কিন্তু নতুন জিনিসের জন্ম দিয়েছে। ঠিক যেমনিভাবে আদিম সাম্যবাদী সমাজ সে দাস প্রথাকে নিয়ে এসে দাস প্রথা, সামন্তবাদকে নিয়ে এসে সামন্তবাদ নিয়ে এসছে, পুঁজিবাদ অন্য কিছুর জন্ম দেবে, এবং তারপরে অন অ্যান্ড অন, হ্যাঁ। সো ইট কন্টিনিউস লাইক দ্যাট। তো সেই জায়গা থেকে আসলে দেখা যাচ্ছে যে ইতিহাস এই কথা বলে যে কোনো অভ্যুত্থান, কিন্তু এখানে যে কথাটা আমি বারবার বলতে চাই, সেটা হচ্ছে যে অভ্যুত্থান বা বিপ্লব, তার স্পিরিটটা কিন্তু এটা ধূমকেতুর মতো আসে। তো এটার ভীষণ শক্তি থাকে, কিন্তু সেই শক্তিটাকে আপনি যখন সুন্দর করে সেটাকে সংরক্ষণ না করতে পারেন, তখন এই ধূমকেতু কিন্তু হারিয়েও যায়, চুরি হয়ে যায়, হাত বদল হয়। এবং আমি বলবো যে এই যে হারিয়ে যাওয়ার প্রবণতা, এটা আসলে যে কোনো অভ্যুত্থানের মানে বীজের মধ্যেই থাকে, এটা তার জায়গোতেই থাকে, এটা তার ম্যাট্রিক্সেই থাকে। তার বৈশিষ্ট্য কিন্তু হারিয়ে যাওয়া। আপনাকে বুঝতে হবে যে আপনি এই সোনার হরিণকে আপনি ধরে রাখতে পারবেন কিনা, সেটা আপনার উপরে, আপনাদের বোঝাবুঝি, আপনাদের বন্দোবস্ত, আপনাদের প্রিপারেশনের উপরে নির্ভর করবে। সেইভাবেই আসলে দেখা গেছে যে এটা একটা অমোঘ নিয়তি এবং সত্য, সেভাবেই আসলে আবির্ভূত হয় যে কোনো অভ্যুত্থান। সেটা হচ্ছে একটা জায়গা আর কি, বোঝাবুঝি। প্রথম কথা হচ্ছে যে আমরা এটা নিয়ে কিন্তু অনেক তর্ক হচ্ছে যে আমরা এটাকে বিপ্লব বলবো না। এখন ধরুন যারা একদম রাডিক্যাল বামপন্থী, তাদের কাছে বিপ্লবের একটা বোঝাপড়া আছে এবং সেটার ব্যাকরণ আছে, খুব শক্তপোক্ত ব্যাকরণ আছে, যেটা ইতিহাসে চর্চিত। এবং কারণ সেই মেথডটা অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে যে বিজয় অর্জন করা হয়েও গেছে, সেটা করা গেছে। তাদের এক ধরনের বোঝাবুঝি আছে, বা আমরা যখন অভ্যুত্থান বলি বা আপরাইজিং বলি, সেটারও একটা মানে প্রকারভেদ আছে, বোঝাবুঝি আছে সেই জায়গা থেকে। এখন মানে আপনি যেটাই করেন না কেন, আমরা এটাকে নানা নামে ডাকতে পারি, এবং এটা তার যে ফিচার্সগুলি আছে তার আলোকে এটা বদলে যেতে পারে। কিন্তু কথা হচ্ছে এটা একটা রেজিস্ট্যান্স,
সব থেকে বড় কথা আমার মনে হয় যে যে কোনো জিনিসকে আপনি যখন বিপ্লব বলবেন না, গণ অভ্যুত্থান বলবেন না, প্রোটেস্ট বলবেন না, আপরাইজিং বলবেন, এই ধরনের বাংলা ইংরেজি অনেক প্রতিশব্দ দিয়ে আপনি যখন বোঝাবেন, যখনই আপনি প্রশ্নটা করবেন, আমার মনে হয় যে এর মধ্যে একটা রাজনীতি ঢোকানো হয়। আমি যদি খুব আমার ব্যক্তিগত একটা জায়গা থেকে আমি বলি, যখনই আপনি নানা রকম নামে ডাকবেন, তখন ডেফিনেটলি আপনাকে বুঝে নিতে হবে যে এটার একটা আলাদা, একটা পার্টিকুলার স্পেশাল একটা পলিটিক্যাল লেয়ার দেওয়ার চেষ্টা বা অভিসন্ধি আছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কারণ প্রতিরোধ হচ্ছে প্রতিরোধ। হ্যাঁ, প্রতিরোধকে আপনি যদি একদম প্রতিরোধের ব্যাকরণ থেকে দেখেন, যে নামে আপনি ডাকেন, এটা একটা প্রতিরোধ। সেই সত্য নিয়ে আমার মনে হয় যে আমাদের দ্বিমতের জায়গা নাই। এখন বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যদি বলি যে এটা বিপ্লব না গণ অভ্যুত্থান, সেক্ষেত্রে আমি জানি না মানে ভার্ডিক্ট দেওয়াটা কতটুকু সমীচীন হবে আমার। এটাকে বিপ্লব বলার সুযোগ সম্ভবত নেই, আমি বলে রাখছি, আমার ভুলও হতে পারে। তার কারণ হচ্ছে যে বিপ্লবের কিছু গ্রামার থাকে, যেটা আমরা সবসময় বলি। আমরা যখন 5 অগস্টের পরে, আমরা যখন 8 অগস্টে শপথ নিয়েছি আমাদের মানে নতুন উপদেষ্টারা, তারা কিন্তু পুরাতন সংবিধানেই তারা শপথ নিয়েছেন। এবং আপনি আমাকে এমন কিছু দেখাতে পারেন যে যেখানে আসলে মানে এমন কিছু হয়েছে যে আমরা সংবিধান বা পুরনো যা কিছু ছিল সবকিছু ছুঁড়ে ফেলে আমরা নতুন করে আমরা সবকিছু নিয়েছি? তা তো আমরা করতে পারিনি। হ্যাঁ, তাহলে আমরা এটাকে বিপ্লব কেন বলবো, মানে সেটা নিয়ে অনেক তর্কের জায়গা আছে। কারণ বিপ্লবে সাধারণত আমরা দেখেছি পূর্ববর্তী অভিজ্ঞতা, ঐতিহাসিক অভিজ্ঞতা, সেখানে আমরা দেখেছি যে বিপ্লবের কিন্তু জমিন লাগে, পূর্ব প্রস্তুতি লাগে। হ্যাঁ, আমরা গ্রামসির কথা অনেকবার বলি। গ্রামসি এই জিনিসটা আমি মনে করি যে একজন মানে সাংস্কৃতিক বা কালচারাল মার্কসিস্ট হিসেবে গ্রামসির একটা খুব বড় ধরনের কন্ট্রিবিউশনের জায়গা এখানে আছে। যে যেমন ধরুন মার্কসের খটোমটো থিওরিতে কিন্তু এই কথাটা পরিষ্কারভাবে অনেক জায়গাতে হয়তো উজ্জ্বল রয়ে গেছে যে প্রক্রিয়াটা কি হবে, বা বিপ্লব পূর্ববর্তী জায়গা বা তার যে প্রিপারেশনের জায়গাগুলি থাকে সেই জায়গাটা কেমন হবে। গ্রামসির কন্ট্রিবিউশনের জায়গাটা হচ্ছে উনি জায়গাটা অ্যাড করেছেন, উনি যে হেজিমনি এবং কাউন্টার হেজিমনির যে স্টেট, এগুলো উনি পরিষ্কার করে কিন্তু দেখিয়েছেন যে এভাবে দেখা সম্ভব। এরকম করলে আমাদের বিপ্লবের রাস্তাটা আরো সুদৃঢ় হতে পারে, পরিষ্কার হতে পারে। ঝোপঝাড় কেটে উনি কিন্তু অনেকখানি রাস্তাটা পরিষ্কার করে দিয়েছেন। তো সেই সূত্র ধরে আমি যদি বলি যে আপনার আসলে যে কোনো বড় ধরনের পরিবর্তন, বিপ্লব আপনি আনবেন, আপনার তো আইডিওলজি চেঞ্জ করতে হবে। সব থেকে বড় কথা, মতাদর্শ বা আইডিওলজি যে শব্দই আমরা বলি না কেন, এটা তো অনেক বড় একটা শব্দ, অনেক বড় শব্দ। হ্যাঁ, তো এই আইডিওলজি পরিবর্তনে তো একটা সুদীর্ঘ যাত্রা থাকে, তার প্রিপারেশন থাকে। সেই প্রিপারেশন আপনি কাদেরকে নিয়ে আসবেন? আপনি তো সমাজের সাধারণ মানুষকে নিয়ে আসবেন, শ্রমিক, মজুর, কৃষক, আমাদের মতো পেশাজীবী মানুষ আছে, শিক্ষক, সব ধরনের মানুষকেই তো আপনার লাগবে, সব শ্রেণীর মানুষকে লাগবে। এবং আপনাকে এমন একটা আইডিওলজি তৈরি করতে হবে যেটি পূর্বের আইডিওলজিকে পুরোপুরি চ্যালেঞ্জ করতে পারে এবং তার ভুল ভ্রান্তির জায়গাটা তুলে ধরতে পারে। 1, 2 নম্বর যে জিনিসটি এটি অ্যাড করবে সেটা হচ্ছে যে এমন একটা কাউন্টার আইডিওলজি বা কাউন্টার হেজিমনি সে তৈরি করবে যেটা দিয়ে আবার যেটা কনভিন্সিং মনে হবে সবার কাছে, সবার মনে হবে যে হ্যাঁ, নাও উই আর রেডি টু হ্যাভ দিস চেঞ্জ। হ্যাঁ, তো আমি যদি সেই সূত্র ধরে যে কোনো একটা জায়গা থেকে তো আমাদের কথা বলতে হয়, দাঁড়াতে হয়, সেই জায়গা থেকেও যদি আমি বলি যে বিপ্লবের একটা পূর্বের জমিন লাগে, প্রস্তুতি লাগে, যেই প্রস্তুতিটা আমি মনে করি আমাদের জুলাই অভ্যুত্থানে ছিল না। তো সেই জায়গা থেকে বিপ্লব বলবো কিনা সেই প্রশ্নের জায়গা থেকে আমি মনে করি যে জুলাই অভ্যুত্থান যখন হয়েছে তখন আমাদের এই সত্যি একটা রাষ্ট্রীয় পরিবর্তন, তার গঠন পরিবর্তন এবং সত্যি সাধারণ মানুষকে এর আওতার মধ্যে নিয়ে আসা, নতুন বন্দোবস্তের আওতার মধ্যে নিয়ে আসার কোনো প্ল্যান বা প্রস্তুতি আমাদের ছিল না। ঠিক আছে, সেটা একটা বড় কারণ আমি এটাকে বিপ্লব বলতে রাজি নই। খুব স্বাভাবিকভাবে, মানে অন্যদের যে বোঝাবুঝি হয়তো আমারও সেই বোঝাবুঝি, সেখান থেকে আমি বলতে রাজি নই। কিন্তু এটাকে আমি জন অভ্যুত্থান তো অবশ্যই বলবো, কারণ এখানে যে ধরনের মানুষ নেমেছে আপনারা দেখেছেন যে এটা কিন্তু পার্টিকুলারলি যখন এই স্পিরিটটা যখন শেয়ার করা হয়েছে, এই জন অভ্যুত্থানের স্পিরিট, সেখানে আমি ছিলাম, আপনারা ছিলেন, আমাদের মজদুর ভাইরা ছিলেন, আমাদের শ্রমিকরা ছিলেন, আমাদের রিক্সাওয়ালা ভাইরা ছিলেন, আমাদের সবাই কিন্তু ছিলেন। হ্যাঁ, ছাত্র ছাত্রী সবাই ছিল, মানে সবার অংশগ্রহণে একটা দুর্দান্ত একটা স্পিরিটেড জায়গা থেকে কিন্তু এটা তৈরি হয়েছে। এবং আমি মনে করি যে এটা একটা আধ্যাত্মিক সংস্কৃতিও প্রতিফলন ঘটেছে জুলাই অভ্যুত্থানে। হ্যাঁ,
কিন্তু সেই জায়গাটাকে নতুন বন্দোবস্তের জায়গায় নিয়ে আসার যে একটা আবহ, সেইটার একটা অভাব কিন্তু আমরা দেখেছি। এবং পরবর্তীতে গত 14 মাসে আমরা এটাও দেখেছি যে কিভাবে আসলে নানা ধরনের বিভক্তিও তৈরি হয়েছে। যদিও এটাও খুব স্বাভাবিক একটা ঘটনা, যখন আপনি একটা বড় ধরনের পরিবর্তন ঘটাবেন তখন সেখানে আসলে সাধারণত এই ধরনের অনেক ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, বিবাদ এগুলো হবে। মানে এগুলোও আমার মনে হয় যে কোনো অভ্যুত্থান এগুলোকে সাথে করে নিয়ে আসে। বিশেষ করে এই দক্ষিণ এশিয়ার ক্যাওটিক বাংলাদেশের যে বাস্তবতা, সেখানেও এটা আসলে সাথে করে নিয়ে আসে। তো জুলাইয়ের বিষয়টা আমি বলবো যে জুলাইয়ের চেতনার যে জায়গাটা, এই জায়গা নিয়ে আমাদের কোনো ধরনের মানে নেগোশিয়েট করার কোনো সুযোগ আমাদের নাই। এটা একটা গভীর বাস্তবতা, এটা ঘটেছে আমাদের সাথে। এটা আমাদের জীবনের একটা রক্তাক্ত স্মৃতি এবং বাস্তবতা একই সাথে। এটা আমাদের প্রেম, এটা আমাদের বেদনা, দুটোই। হ্যাঁ, বেদনার জায়গাটা কোথায়? যে আমরা আসলে এই বন্দোবস্তে জুলাই যেই ধরনের স্বপ্ন নিয়ে এসেছিল, সেই স্বপ্নটাকে আমরা এখনো সেটার বাস্তবায়নের পথে অন্তরায়গুলো খুঁজছি এবং সে বাস্তবায়নটা আমরা এখনো করতে পারিনি। কিন্তু তার মানে এই না যে জুলাইকে আমরা ধারণ করছি না। ঠিক আছে, জুলাই ঘটে গেছে আমাদের জীবনে, হ্যাঁ, সেই জায়গা থেকে। তো যার কারণে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এটাকে আমরা বিপ্লব কেন বলবো না, আরেকটা বড় কারণ হচ্ছে আপনি খেয়াল করেন 16 বছরে সে মানে আওয়ামী লীগের যে রাজনীতি, তারা তো অনেক লম্বা একটা সময় পেয়েছে। আমি একটা শব্দ ব্যবহার করি, শুধু হেজিমনি নয়, ব্ল্যাক হেজিমনি। ঠিক আছে, কারণ হেজিমনি থাকবেই। হেজিমনি আপনি আমিও ক্রিয়েট করি। আমি যখন ক্লাস নেই তখন আমিও কিন্তু আমার বুদ্ধি চিন্তা দিয়ে আপনাদের উপর এক ধরনের একটা মনোলগ ক্রিয়েট করে আমি একটা ছায়া আপনাদের উপরে বিরাজ করাতে চাই, এবং আপনারাও মোটামুটি প্রশ্ন না করে কিন্তু আমার আধিপত্যের জায়গাটা আপনারা হয়তো মেনে নিচ্ছেন। হেজিমনি কে ক্রিয়েট করে না? ঠিক আছে, হেজিমনি ক্ষমতারই একটা উপজাত একটা ব্যাপার, সেটা তো থাকবেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এখন রাষ্ট্র ক্ষমতা কাদের হাতে গেছে? রাষ্ট্র ক্ষমতা তো কাদের হাতে গেছে এখন? ধরেন আমি যদি মনে করি যে একজন ভীষণ নিপীড়ক ফ্যাসিস্ট স্বৈরশাসকের হাত থেকে এখন রাষ্ট্র ক্ষমতাটা গেছে কম্পারেটিভলি উদার বুর্জোয়া আরেকটা ডানপন্থী রাজনীতির মানুষদের হাতেই। তো তার মানে এখানে বড় ধরনের মানে শ্রেণীগুলো ভেঙে, তার কনস্ট্রেন্টসগুলো ভেঙে সেখানে বিপ্লবটাকে বা এই প্রোটেস্টটাকে নিয়ে যাওয়া, তার জীবনের পরিবর্তনটাকে নিয়ে আসা, এটা জুলাই কতটুকু করতে পেরেছে? তার মানে ধরে নিচ্ছেন একই সংবিধান, একই নিয়ম কানুন, মানে মানে সেই একই মদ নতুন বোতলে, ঠিক আছে, সেই জায়গা থেকে একই একটা বন্দোবস্ত, সেই মানে ভেতরে ভেতরে আবার সেই সুবিধাবাদীর রাজনীতির একটা বিষয়, কে কতটুকু শেয়ার নেবেন, হ্যাঁ, কে কতটুকু ভাগিদার হবেন, আবার কে কতটুকু দাবি করবেন যে আমরা ছিলাম তোমরা নেই, হ্যাঁ, এই যে পারস্পরিক যে জায়গাগুলো। তো আমি মনে করি যে আপনি যদি নতুন আইডিওলজি ক্রিয়েটই করতে পারতেন, তাহলে তো এই ধরনের প্রশ্নগুলো নিয়ে এখন আর আমাদের বসার ব্যাপার ছিল না, কথা বলারও প্রয়োজন পড়তো না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি বলবো যে স্পিরিট ইজ ওকে, স্পিরিট আমরা ধারণ করেছি, এবং সত্যি সত্যি এই স্পিরিটের জুলাইয়ের মধ্যে অনেক বৈপ্লবিক উপাদান ছিল। এটা আমি আমার লেখাগুলোতেও বলেছি, অন্যান্য যে নানা জায়গায় কথা বলার সুযোগ হয়েছে, শেয়ার করার সুযোগ হয়েছে, সেখানেও বলেছি উপাদান ছিল। কিন্তু উপাদান থাকলেই তো হয় না। আপনার হাতে একটা কাঁচা সোনা আছে, কিন্তু আপনার মানে সেইভাবে আপনার এটাকে একটা গয়নায় পরিণত করার মতো আপনার অ্যাসিস্ট্যান্স নাই। এই সোনা তো সোনাই থেকে যাবে, সেটাকে তো আপনি গয়নায় রূপান্তরিত করতে পারছেন না। ঠিক আছে, বাস্তবতাটা আমার কাছে মনে হয়েছে অনেকটা এরকম আর কি, সেরকম একটা জায়গায় থাকেই। প্রথম কথা হচ্ছে যে এটাকে আমি পুরোপুরি গ্রাফিতি বলতে রাজি নই। বাংলাদেশে সবাই এটাকে গ্রাফিতি বলছে, কিন্তু আপনারা যদি গ্রাফিতির ব্যাকরণ দেখেন তাহলে দেখবেন যে ওয়াল পেইন্ট আর্ট, যেটার বাংলাটা আমি করেছি দেওয়ালি ছবি, এটার ব্যাখ্যাও আমি দিয়েছি। ওয়াল পেইন্ট আর্ট আর গ্রাফিতিতে একটু পার্থক্য আছে। গ্রাফিতি কিন্তু এমন একটা কিছুকে মানে নির্দেশ করে যেটি আনঅথরাইজড, ইল্লিগাল। তার মানে সেখানে সরাসরি মানে আপনি বৈধভাবে বা আপনি ওই স্থানীয় সরকার বা প্রশাসন তাদের সমর্থন না নিয়ে আপনি একটা রেজিস্ট করার জায়গা থেকে আপনি এটি আঁকছেন, এবং এটি সাধারণত রাতের আধারে যখন মানুষজন স্ট্রিটে থাকে না, হ্যাঁ, ঠিক আছে, তখন কিন্তু আপনি গ্রাফিতিটা করছেন। এবং গ্রাফিতির কিন্তু মোটিভ আলাদা। মোটিভ হয়তো একরকম, মোটিভে মানে সামঞ্জস্যতা থাকতে পারে, কিন্তু মোটিভে একটু পার্থক্য আছে। গ্রাফিতিগুলো খেয়াল করবেন সাধারণত পার্টিকুলার কোনো স্লোগান
বা খুব ফন্ট যেগুলো ব্যবহার করা হয়, ফন্টগুলো খুব চোখা থাকে, ফন্ট ম্যাটার্স, ফন্ট কিন্তু ম্যাটার করে। যে ফন্টগুলো সাধারণত ব্রাশ বা স্প্রে পেইন্ট দিয়ে গ্রাফিতিগুলি করা হয়, ঠিক আছে। আর ওয়াল পেইন্ট আর্ট হচ্ছে আপনি একটু বয়ান দিচ্ছেন, এখানে আপনার বয়ান আসতে পারে, ছবি আসতে পারে, চিকা আসতে পারে, স্লোগান আসতে পারে, হ্যাঁ, কোনো একটা ঘটনার ছবি আপনি এঁকে দিতে পারেন। হ্যাঁ, যেমন আমরা এরকম গ্রাফিতিও দেখেছি যে আমাদের সেই সীমান্তে ফেলানির লাশ যখন ঝুলছে সেই মানে সেই ওয়াল পেইন্ট আর্টটিও কিন্তু আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেটি দেওয়া হয়েছে। তাই আমি এটিকে পুরোপুরি মানে ঢালাওভাবে আমি এটিকে গ্রাফিতি বলবো না, কিন্তু যদি আপনি এর রেজিস্ট্যান্স মানে ইন্টেনশন নিয়ে আপনি কথা বলেন, মানে সেইটা নিয়ে আপনি কথা বলেন, সেক্ষেত্রে ঠিক আছে, মানে সেই অর্থে এটা ঠিক আছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের এই মানে প্রজন্ম জেড বা জেনজি যাদেরকে আমরা বলছি, তারা যে ওয়াল পেইন্ট আর্টটা করেছে, এই ওয়াল পেইন্ট আর্টটা আসলে খুবই নতুন, অভিনব। কারণ এর আগে আমরা আমাদের বাংলাদেশ তার ইতিহাসে চিকা দেখেছে, স্লোগান দেখেছে দেওয়ালে আঁকা, আমরা সেই কষ্টে আছি, আইজুদ্দিন সুবোধের মতো চরিত্র আমরা দেখেছি। কিন্তু এই যে পরবর্তীতে যে পুরো দেশের এই 16 বছর বা এই জেনজির জন্মের পর থেকেই তাদের বেঁচে থাকা, তাদের পাওয়া না পাওয়া, কি ধরনের বাংলাদেশ তারা দেখতে চায়, এই সব কিছু যে ছবির ভেতর দিয়ে ফুটিয়ে তোলা অল অ্যাক্রস দ্য কান্ট্রি, অলমোস্ট বড় বড় শহরগুলো, অলিতে গলিতে, সব জায়গায়, হ্যাঁ, এই জায়গাগুলো। তো আমার মনে হয় এটা একটা নতুন একটা ডেমনস্ট্রেশন। এবং আমি মনে করি সেই গুহা মানবের ইতিহাস দেখেন, মানুষ যখন সঠিকভাবে কথাও বলা শেখেনি, তখনও কিন্তু সে ছবি এঁকে এঁকে সে তার মনের ভাব প্রকাশ করত, তাই না? তার মানে ছবির গুরুত্ব এবং ছবির যে ইমপ্রেশন তৈরি করে আপনার মাথার মধ্যে, মস্তিষ্কে ঝড় তোলে, ছবি কিন্তু খুব পাওয়ারফুল। তো সেক্ষেত্রে ওয়াল পেইন্ট আর্ট বা দেওয়ালি ছবি, যদি আমার ভাষা আমি বলে থাকি, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা নতুন মাত্রা। এবং এটা হচ্ছে আসলে আপনি যদি নিজেকে কথিত অরাজনৈতিকও মনে করেন বা বলেন, দাবি করেন, সেই জায়গা থেকে হলেও নিজের মতো করে এটা কিন্তু খুব চমৎকার একটা ক্রিয়েটিভ ওয়েতে আপনার রেজিস্ট্যান্স বা আপনার মনের ভাষা প্রকাশ করার একটা সুন্দর, একটা ভীষণ একটা শৈল্পিক কৌশল বা ম্যানিফেস্টেশন আমি বলতে পারি সেই জায়গা থেকে। এবং এই ওয়াল পেইন্ট আর্টগুলোর যে ব্যাপারগুলি আমি নানাভাবে আমার কাজের সাথে যুক্ত, নানা রকম বিষয়ের সাথে দেখানোর আমি চেষ্টা করেছি। একটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রথম যে ব্যাপারটা আমি দেখার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে মানে আপনাদের কমননেসের জায়গাগুলো কোথায়। যেমন ঢাকার ওয়াল পেইন্ট আর্ট যারা আঁকছে, চট্টগ্রামের ওয়াল পেইন্ট আর্ট যারা আঁকছে, পার্বত্য চট্টগ্রামের ওয়াল পেইন্ট যারা আর্ট আঁকছে, বা রাজশাহী শহর, বড় বড় শহরগুলো বাংলাদেশে, তাদের কমননেসের জায়গাগুলো কি ছিল, সেটা একটা দেখার খুব আগ্রহের একটা জায়গা ছিল ব্যক্তিগতভাবে আমার। দ্বিতীয় যে আগ্রহের জায়গা ছিল, যেটা মনে করি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এলাকা ভেদে আবার কিভাবে আমরা যাকে সিচুয়েটেড নলেজ বলি, মানে তত্ত্ব আছে এটার উপরে, সেই সিচুয়েটেড নলেজে মানে সেই মানুষ, সে দুঃখ, তার আনন্দ, তার না পাওয়া, তার বেদনাও সে কিন্তু তুলে আনছে তার দেওয়ালে। যেমন আপনি যদি রাঙামাটি শহরে যান, আপনি কিন্তু সেখানে দেখবেন একদম অন্যরকম কিছু কথা সেই ওয়ালে আঁকা। যেমন খুব গুরুত্বপূর্ণ একটা কথা, পাহাড়ের 36 জুলাই কবে, পাহাড় থেকে জলপাই রং কবে যাবে, হ্যাঁ, এই ধরনের নানা ধরনের। বা কল্পনা চাকমার সেই, তার কল্পনা চাকমান সে হারিয়ে গিয়েছিলেন, তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি, এই বিষয়গুলি উঠে এসেছে। তার মানে মানুষ মানে অবশ্যই ভাবে, তার কমননেসের জায়গা অবশ্যই আছে, কিন্তু প্রত্যেকটা এলাকায় তার বয়ান বদলে যায়, এবং বয়ানটা বদলায় তার কনটেক্সট অনুযায়ী, তার যে বাস্তবতা, সেই বাস্তবতায় সে আসলে নতুন করে তার বয়ানটাও সে এক্সপ্রেস করে। আবার খুব মজার ব্যাপার, আপনারা দেখবেন যে আমি এটা ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে দেখেছিলাম রাঙামাটিতে, সেখানে দেয়ালগুলোতে আবার সেটলাররা আবার পাহাড়ি জনগণের বিরুদ্ধেও কিছু কথা লিখেছে, যে পাহাড়ি সন্ত্রাসীদের এই সন্ত্রাস কবে বন্ধ হবে, আমাদেরকে কেন নিগৃহীত হতে হয়। আপনারা দেখবেন যে চট্টগ্রামের 16 শহরে সেখানে লেখা সেনা শাসন বন্ধ, সেটা আবার কেটে একদল লিখবে চলবে। এই ধরনের মানে দেওয়ালেই কিন্তু আবার তারা পরস্পর ঝগড়া করেছে, প্রতিবাদ করেছে। বা সিইউতেও দেখবেন যে এখন নতুন নতুন কিছু লেখা আছে, যে মুখে জুলাই, পেছনে মুখে জুলাই, মাথায় হচ্ছে না, মুখে জুলাই, মাথায় দালাল, সব হালাল সব হালাল, এই ধরনের যে কথা। তার মানে কি, আপনি শুধু ঢালাওভাবে যে মানে এটার যে শুধুমাত্র মাহাত্ম্যকে আপনি বয়ান করছেন দেওয়ালি ছবির ভেতর দিয়ে, তা না, এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে যে কে কিভাবে সেটাকে আবার
দেখবে। হ্যাঁ, তো এইরকম নানা ধরনের ব্যাপার কিন্তু আমি দেখেছি। রাজশাহীতে একটা খুব মজার দেওয়ালি ছবি আমার চোখে পড়েছিল, সেখানে লেখা ছিল ঢাকার বাইরে ভাবতে হবে। কি দারুণ! আমি মনে করি ঢাকা যে অরা তৈরি করেছে, ঢাকাও কি একটা হেজেমনি তৈরি করার চেষ্টা করছে না, প্রচন্ড কেন্দ্রীকরণ সবকিছুর। আমি মনে করি এই লাইনটা ঢাকার গালেও একটা থাপ্পড়, কষে থাপ্পড় দেওয়া, আর কি চট দেওয়া, এবং এই চটগুলো খুব জরুরি, এই চরগুলো দেওয়া খুব জরুরি। এই কথাটা অবশ্যই আমি মনে করি আপনারা রাখবেন। তো এই জায়গাটা আমার কাছে খুব চমৎকার লেগেছে যে এই প্রশ্নটা তারা করেছেন। তো এই দেওয়ালি ছবি আসলে শুধু যে নান্দনিক একটা বহিঃপ্রকাশ তাই নয়, এটি একটা খুব নতুন ধারার রাজনীতি আমি বলবো, এবং সুন্দর রাজনীতি, মানে যেটা সত্যি সত্যি যে রাজনীতিটা আমরা দেখতে চাই, এবং এটার অনেক অনেক ধরনের মাত্রা রয়েছে। হ্যাঁ, সেই জায়গা থেকে এই দেওয়ালি ছবিগুলোকে বলা যায়। আর একটা ব্যাপার হচ্ছে যে একটা প্রশ্ন আমাকে অনেকেই বারবার করার চেষ্টা করছেন, কে করেছে, কারা করেছে, কিসের ভিত্তিতে করেছেন, এই দেওয়ালি ছবি যারা এঁকেছেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি, তারা কোথায় বিলং করেন, আপনারা নিশ্চয়ই এই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। আমার কথা হচ্ছে যে আমি মনে করি প্রতিবাদী দেওয়ালি ছবিগুলি এগুলো একদম হিস্টোরিক্যাল ডকুমেন্টস। মানে এটার পেছনে কে করেছে, কিভাবে করেছে, কারা করেছে, কেন করেছে, এই প্রশ্নগুলো পরে আসবে। এটা যখনই আঁকা হয়ে গেছে, এটা যখনই নথিবদ্ধ হয়ে গেছে, এটা একটা ইতিহাস, এবং এই ইতিহাসকে আমাদের কিন্তু রক্ষা করতে হবে। এই ইতিহাসকে নষ্ট করার কোনো সুযোগ নাই। কারণ আমি ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে এটাও দেখেছি যে আমি যখন ছবিগুলি তুলছিলাম দেওয়ালের ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে, তখন সাধারণ মানুষরা অনেক সময়, ট্রাক ড্রাইভার, আমাদের সিএনজি চালক ভাইরা, ওনারা হয়তো ওখানে গাড়িগুলি রেখেছেন, আমি ছবি তুলছি দেখে তারা কিন্তু সরে গিয়ে তাদের গাড়ি সরিয়ে রেখে, যেখানে তাদের নড়ানো যায় না অন্য সময়, তারা কিন্তু জায়গা করে আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। তার মানে কি, গণমানুষের একটা মরাল সাপোর্ট, তাদেরও যে একটা ভীষণ ইতিবাচকতা, তাদের অ্যাফার্মেশন, এটা কিন্তু এই প্রতিবাদী দেওয়ালি ছবিগুলি নিশ্চিত করছিল। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে, কিন্তু এখন কিন্তু দেখবেন আপনারা অযত্ন অবহেলায় দেওয়ালগুলোতে নোনা ধরেছে, এগুলোর রং ফিকে হয়ে এসছে, এবং আমি মনে করি জেনজি তাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে এই যে রং কিনে, ব্রাশ কিনে, সবকিছু কিনে, এই সমস্ত ইকুইপমেন্টস দিয়ে তারা যে এটা তৈরি করেছেন, এটা তো অনেক বড় কমিটমেন্ট। এই কমিটমেন্টটা অবশ্যই খুব তীব্র অনুভব এবং দেশপ্রেমের জায়গা থেকেই আসে, সেটা সত্যি। কিছুদিন আগ পর্যন্ত খুব টেনশনে আমরা সবাই ছিলাম, যেটা নিয়ে বারবার কথা হয়েছে, সংস্কার আগে না নির্বাচন আগে, আমাকে ডিম আগে না মুরগি আগে, পরিস্থিতিটা এরকম আর কি। তো আমার কথা হচ্ছে যে সংস্কার তো লাগবে। সংস্কার শুধুমাত্র সংবিধানের কেন লাগবে? এই যে আমরা অধ্যাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই যে ৭৩-এর যে অ্যাক্ট, এরও তো সংস্কার লাগবে, তাই না? মানে কোনো কিছু তো চিরদিনের জন্য না। আপনার কনটেক্সট বদলাচ্ছে, আপনার রাজনীতি বদলাচ্ছে, দেশ তার চরিত্র বদলাচ্ছে, পৃথিবীর রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি তার চরিত্র বদলাচ্ছে, আন্তর্জাতিক রাজনীতি বদলাচ্ছে। তার সাথে সাথে আপনাকে যে প্রয়োজনগুলি সার্ভ করবে, আপনি সেই প্রয়োজনগুলি আসলে আপনি ঢোকাবেন আপনার যে কোনো নীতিমালার ক্ষেত্রে, বা আপনি কিভাবে প্রায়োগিক জায়গায় আপনি কিভাবে মনোযোগ দিবেন সে সব কিছুতে। তো সেই জায়গাতে আসলে দেখা যাচ্ছে যে সংস্কারের যে প্রশ্ন, সংস্কার কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিষয়। ঠিক আছে, নির্বাচন, এখন ধরেন আমরা যদি শুধু সংস্কারের দিকে মনোযোগ দেই, তাহলে তো নির্বাচন নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন ছিল না। যে কিন্তু বাংলাদেশের এই মানে জেনজি, তারা কিন্তু ভোটের স্বাদ কাকে বলে তারা জানে না। পুরো এখনো পর্যন্ত জন্মালো, কেটেই গেছে ভোটহীনতার জীবন দিয়ে। ঠিক আছে, সেই জায়গা থেকে নির্বাচন কিন্তু আরাধ্য একটা ব্যাপার। আপনি ধরেন গণতন্ত্রের প্রাথমিক কথা কি? গণতন্ত্রের প্রাথমিক কথা হচ্ছে যে আপনি ভোটের অধিকারটা, আপনি আগে 5 বছর পর পর আপনার একটি ইলেক্টেড গভর্নমেন্ট আসুক। এটা খুব প্রাথমিক একটা ব্যাপার। এখন আমরা দেখেছি যে আমরা আওয়ামী লীগের নির্বাচনগুলি দেখেছি, 8-এ তারা যখন ক্ষমতায় এলো, তারপর আমরা 14-র ইলেকশন দেখেছি না, সেখানে অন্যান্য দলগুলোর অনুপস্থিতিতে তাদের নির্বাচন, 18 হচ্ছে দিনের ভোট রাতে হয়ে যাওয়ার নির্বাচন, 24-এর কথা নাই বা বললাম, মানে সেটা হচ্ছে সর্বোচ্চ একটা খারাপ পরিস্থিতি, মানে সেটা হচ্ছে ভয়ের নির্বাচন, ভোট তো দিতে পারবি না, প্লাস হ্যাডিং টু দ্যাট তোকে ভয়ও দেখাবো, বিষয়টা একদম এরকম ছিল সেই জায়গা থেকে। তো এই যে এই ধরনের একটা খুব বাজে রকম অভিজ্ঞতার ভেতর দিয়ে আমাদের জেনজি চলে আসা, তো যার কারণে যদি তাদের সেক্ষেত্রে ইলেকশন বা ভোটের যে প্রয়োজনীয়তা, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, তার যে স্বপ্ন, সেই স্বপ্নের জায়গায় নিজেদেরকে নির্মাণ করার বা নির্মাণে সামিল হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে ভোটের বিষয়টা
খুব জরুরি এবং এটা করতেও হবে। এখন আমি মনে করি যে তর্কটা তারা তৈরি করার চেষ্টা করেছিল, সংস্কার এবং নির্বাচনকে তারা প্রায় মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এটা একটা ভুল প্রক্রিয়া, মানে এই রাস্তাটাই ভুল রাস্তা। সংস্কার তো নির্বাচনের সাথে সাংঘর্ষিক নয়। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আমাদের আরেকটু আগে, মানে জুলাইয়ের পরপরই আমাদের যেটা গত 14 মাসে করার ব্যাপার ছিল, যে আমাদের সংস্কার প্রক্রিয়াটা প্রাথমিকভাবে 1, 2, 3, 4 করে আমরা কিভাবে করব সেটা একটা প্রপার ম্যাপিং থাকা দরকার ছিল, যেটা আমাদের হয় নাই। এবং যে সংস্কারগুলি আমরা কথা বলে যাব, ইলেক্টেড গভর্নমেন্ট এসে সেগুলোর বাস্তবায়ন কিন্তু তারা করবেন থ্রু দেয়ার মেথড, থ্রু দেয়ার পলিসি, থ্রু দেয়ার প্র্যাকটিসেস, সেরকম একটা চাইবে। তো এইরকম যে ম্যাপিং, এই ম্যাপিংয়ের কথা তোলা হয়েছিল, অনেকে এই ধরনের কথা বলেওছেন, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আসলে এগুলো খুব কংক্রিট ওয়েতে মানুষের সামনে আসে নাই, যার কারণে আমরা কিন্তু হারিয়ে গেছি এবং আমাদের কিন্তু এইরকম একটা বিরোধের জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। প্রথমত সংস্কার বনাম মানে ইলেকশন, তাই না, সংস্কার বনাম নির্বাচন, এর সাথে যুক্ত হয়েছে যত সময় পেয়েছে নানা রকম রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের এজেন্ডা তারা তৈরি করেছেন, তারা নিজেদের সুবিধা অসুবিধার জায়গাগুলো গুছিয়েছেন, সেগুলো দিয়ে তারা কিভাবে দেশীয় রাজনীতিকে ইনফ্লুয়েন্স করবেন সেরকম একটা ভাগ বাটোয়ারার চিন্তা ভাবনার জায়গায় তারা চলে গেছেন। সবকিছু মিলিয়েই কিন্তু এটা আসলে আর অবস্কিউর্ড হয়েছে, আরো দ্বান্দ্বিক হয়েছে। সেই জায়গা থেকে একটা মুখোমুখি বিষয় দাঁড়িয়ে গেছে বলে আমি মনে করি। আর উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে, আমি প্রাথমিকভাবে বলবো নির্বাচনটা খুব সুষ্ঠুভাবে সুন্দর করে একটা ফেয়ার ইলেকশনের, যাতে আমাদের সবার একটা কনসেনসাসের জায়গায় তৈরি করে নেওয়া যায়, সেটাতে যাতে সবাই পার্টিসিপেট করতে পারে, সেই জায়গাটা এখন সবার আগে করা জরুরি। এটা নিয়ে আসলে আর দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নাই। মানে যে ডেমোক্রেটিক মহাযাত্রায় আপনি উঠতে চাইছেন, যে গণতান্ত্রিক মহাসড়কে আপনি উঠতে চাইছেন, তার প্রাথমিক পিলারই হচ্ছে আপনার একটা গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন, একটা ফ্রি ফেয়ার ইলেকশন। আপনাকে এটা করতেই হবে। তো সংস্কারের তো কোনো শেষ নেই। সংস্কার একটা শোধন প্রক্রিয়া। এখন এই শোধন, আপনি যত এটা নিয়ে কাজ করবেন, যত কথা বলবেন, যত নাড়াছাড়া করবেন, তত কিন্তু আপনি আসলে আরো ঋদ্ধ হবেন, আপনি এটাকে আরো শক্তিশালী করবেন। তো সংস্কার চলতে থাকবে। তো সংস্কার হচ্ছে সংস্কারের জায়গায় সংস্কার চলতে থাকবে তার মতো করে। হ্যাঁ, তবে আমরা প্রাথমিক মেয়াদে সংস্কার কি হবে, দ্বিতীয় মেয়াদে কি হবে, তৃতীয় মেয়াদে কি হবে, লম্বা সময় কি হবে, এই জায়গাগুলি নানা রকম স্টেক হোল্ডাররা যারা আছেন, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা গুরুত্বপূর্ণ মাথা যারা আছেন, তাদের সাথে কথা বলে সংস্কারটা করতে হবে। কিন্তু একটা ব্যাপার যেটা বারবার হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে একদম গণমানুষের প্রতিনিধিত্বহীনতা। যত বড় বড় কথা বলি, এই যে জুলাইয়ের পর থেকে আপনি টিভির পর্দায় কাদেরকে দেখেন? সুশীল বুদ্ধিজীবীদের। টিভি পর্দায় আপনি কাদেরকে দেখেন? রাজনৈতিক নেতাদের। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে আমার সাধারণ মানুষ কি চাইছে, তাদের সমস্যা কি, তারা সত্যি সত্যি কি চান, এই গত 14 মাসে তাদের অভিজ্ঞতা কি, এটার উপরে কতটুকু রিপোর্ট হয়েছে, কতটুকু ডিসকাশন হয়েছে। আপনি কয়টা গোল টেবিলে একজন রিকশাওয়ালাকে আপনি ডাকেন? আপনি কয়টা গোল টেবিলে সত্যি সত্যি যে চোখ হারিয়েছে, যে পা হারিয়েছে, যে ইনজিওর্ড, তাদেরকে আপনি ডাকেন? তাদের দুঃখ কষ্ট বেদনা, তাদের মানবেতর জীবন, তাদের কথা কতটুকু আপনি শুনছেন? তাদের প্রতিনিধিত্ব কোথায়? আমি এটাই বুঝতে পারছি না। সকল ক্ষমতা জনগণের হাতে, জনগণের সাথে রাষ্ট্রের চুক্তি। জনগণ কারা আপনারা এটা আগে নির্ধারণ করেন। জনগণ বলতে আপনারা আসলে কাদেরকে বোঝান? জনগণ কি এলিট? জনগণ কি সুশীল? জনগণ কি কেবলমাত্র বুদ্ধিজীবী গোষ্ঠী? জনগণ কি কেবলমাত্র ছাত্রছাত্রী? তারা জনগণ? জনগণ বলতে আমি আসলে কাদেরকে নিয়ে আসবো? এই যে জনগণের যে বাবল, আপনি কাদেরকে এই বাবলে ঢোকাবেন? তার কম্বিনেশন কি হবে? তার ইনগ্রেডিয়েন্টস কারা? এই প্রশ্নগুলো তো আসাটা খুব দরকার। কারণ সাধারণ মানুষই তো সংখ্যায় বেশি, মানে বলা হয় ঈশ্বর সাধারণদের বেশি পছন্দ করেন, তাই সাধারণদের সংখ্যা এত বেশি, একটা কথা আছে। আমার কথা হচ্ছে যে সেই সত্যি সত্যি আপনি জনবান্ধব জনগণের বাংলাদেশ তৈরি করবেন। আমি কোথাও জনগণ দেখছি না, আমি শুধু কিছু প্রতিনিধিত্বকারী দল দেখি, প্রতিনিধিত্বকারী গোষ্ঠী দেখি। একই মুখ বারবার আমি দেখি সমস্ত জায়গায়, গোলটেবিল কথা হোক। এবং এখনো পর্যন্ত মানে এখনো সিদ্ধান্ত নেওয়া, পলিসি তৈরি করার জায়গাগুলো কিছু সুবিধাপুষ্ট শ্রেণীর হাতেই বিদ্যমান। একদিকে ব্যবসায়ীরা রয়েছেন, মাফিয়া ব্যবসায়ীরা,
যারা টাকার কুমির এবং টাকা দিয়ে তারা রাজনীতিগুলোকে কিনে নিচ্ছেন, তাদের একটা গোষ্ঠী আছে। রাজনৈতিক নেতারা আছেন নানা দলের, তারা তাদের নিজেদের নানা ধরনের কি পাবেন না পরবর্তীতে নির্বাচনের আগে পরে তাদের হিসাব নিকাশের পরিস্থিতি কি হবে সেটা নিয়ে তারা ব্যস্ত। সুশীল বুদ্ধিজীবীরা আছেন, তারা নানা ধরনের, তারা নিজেদেরকে মনে করেন বিশিষ্ট চাপ প্রয়োগকারী গোষ্ঠী, তারা সেটা নিয়ে সবসময় চাপ প্রয়োগ করে যাচ্ছেন। কিন্তু এই সব কিছুতে পিষ্ট হচ্ছেন কারা? সাধারণ মানুষ, যাদের প্রতিনিধিত্ব আমি আজ পর্যন্ত 14 মাসে বিশেষ উল্লেখযোগ্যভাবে আমি কোথাও দেখি নাই। ঠিক আছে, তো সেই জায়গা থেকে সংস্কার বনাম নির্বাচনের প্রশ্ন যদি আসে, আমি বলতে চাই যে সংস্কার আপনি জনবান্ধব সংস্কার করবেন। সংস্কার কিভাবে হবে, কিসের প্রেক্ষিতে, কোন কনটেক্সটে আপনি সংস্কার করবেন, সেটা তো একটা অন্য আলোচনা। আজকে সেই আলোচনা বিশদ করে আমরা করতে বসি নাই। কিন্তু শেষ পর্যন্ত মানে আমরা অ্যানথ্রোপলজিতে আমরা প্রথম বর্ষে এই ব্যাপারটা পড়াই যে বাঙালির ইতিহাস কেন তৈরি করা হয় নাই, রচিত হয় নাই। এটা খুব ক্লাসিক একটা কোয়েশ্চেন। বাঙালির ইতিহাস কেন তৈরি করা হয়নি, তার কারণ এ পর্যন্ত সবসময় দেখা গেছে যে ইতিহাস তৈরি হয়েছে সবসময় পাওয়ারফুলদের ইতিহাস, রাজাদের ইতিহাস। ঠিক আছে, সমাজের সাধারণ মানুষরা যেহেতু ক্ষমতায় ছিলেন না, তারা সুবিধার বলয়ে ছিলেন না, তারা ইতিহাস থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছেন, ঝরে পড়েছেন। আফ্রিকাতে একটা প্রবাদ আছে যে যতদিন হান্টাররা মানে হান্টিং করতে থাকবে, নিজেদের কথা বলতে থাকবে, ইতিহাস হান্টারদেরই হবে। সিংহ যতদিন নিজের ইতিহাস না লিখবে, সিংহের ইতিহাস কখনো রচিত হবে না। তো ক্ষমতার বৈশিষ্ট্যই এরকম। যেমন ধরেন সমাজে যারা সুবিধা পুষ্ট লোক, তারা তো মনে করেন তারা তাদের ক্যাপিটাল আছে, সে ক্যাপিটাল দিয়ে তারাও আসলে নিজেদের মতো করে পকেট হেজিমনি তারা তৈরি করেন। এভাবেই তারাও আসলে এক ধরনের খুব সফট ওয়েতে তারাও এক ধরনের শোষক হন, চোষক হন, সবই আর কি। ঠিক আছে, আমি এই কথাটা খুব দ্ব্যর্থহীনভাবে বলতে চাই। তো আমি মনে করি গণমানুষের প্রতিনিধিত্ব করা ছাড়া এটা সম্ভব না। এবার আসি উত্তরণের প্রশ্নে। আপনি উত্তরণের কথা আমাকে বারবার জিজ্ঞেস করছেন। এটা খুব বড় একটা প্রশ্ন। উত্তরণ কিভাবে হবে? এখন কোনো না কোনো একটা পয়েন্ট থেকে আপনাকে কাজ করতে হবে। যেমন বাংলাদেশে এখন কি দরকার, বাংলাদেশে আপনাকে কয়েকটা বিশেষ জায়গা এটাকে আপনার স্বাধীন এবং মুক্ত করে দিতে হবে। প্রথমত বাংলাদেশের আইনি কাঠামো, এটাকে আপনার মুক্ত রাখতে হবে। বিচার, আইন, এগুলোকে আপনার মুক্ত রাখতে হবে। এই যে সামনে আমাদের ইলেকশন আসছে, নির্বাচনের এই প্রক্রিয়া, এখানে যে যার জায়গা থেকে আছে সবাই কিন্তু একটা ওয়াচডগের ভূমিকা পালন করতে পারে। এই ইলেকশনের জায়গাটা কিন্তু এটাকেও আপনার মুক্ত রাখতে হবে। ঠিক আছে, এই জায়গাগুলো। তো এরকম কিছু কিছু জায়গা আছে, যেমন আমাদের হেলথ সেক্টর আছে, আমাদের এডুকেশন সেক্টর, যেখানে আমাদের কাজ করার সব থেকে বড় জায়গা। আমাদের কিন্তু এডুকেশন সেক্টরটা একদম আস্তে আস্তে ধীরে ধীরে ধুকতে এটা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছে। ঠিক আছে, তো একটা সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এরকম পরিস্থিতি খুবই যথেষ্ট, তার থেকেও বেশি। তো আপনি যদি বলেন যে এর মুক্তি লাভ কি, প্রথমত যারা নির্বাচিত সরকার আসবেন তাদেরকে সত্যি সত্যি দেশবান্ধব কিছু এজেন্ডা তাদেরকে নিতে হবে, এবং তাদেরকে ওই ম্যাপিংটা আমরা অন্তর্বর্তী সরকারি ওই সময় আমরা করে দেখাতে পারিনি, ওই ম্যাপিংটা তাদেরকে করতে হবে যে আমরা আমাদের নির্বাচনী ইলেক্টেড 5 ইয়ার্সে আমরা প্রথম বছর, দ্বিতীয় বছর বা পরবর্তী 3 বছর আমরা এই কাজগুলি আমরা করব। তো আপনারা চাপ প্রয়োগ করতে পারেন যে এই জায়গাটায় তারা অ্যাকাউন্টেবল কিনা। তারপরে রাষ্ট্রের যে অন্যান্য অ্যাপারেটাসগুলো রয়েছে, ল এনফোর্সমেন্ট এজেন্সিসগুলো রয়েছে, তারা অ্যাকাউন্টেবল কিনা, সেই জায়গাটা আপনার দেখতে হবে। মানে একটা দেশ গড়া তো অন্য ব্যাপার। দেশ গড়া মানে কি, আপনি এটাকে অন করবেন, এবং সত্যি সত্যি দেশ গড়া একটা আলাদা হোমওয়ার্কের বিষয়। ঠিক আছে, কারণ বাংলাদেশ কিন্তু ভৌগোলিকভাবেও যথেষ্ট চাপের মধ্যে আছে। এখানে আপনারা জানেন আমাদের 3 পাশে ভারত, এবং সেই সাথে সাথে চায়না, রাশিয়া, আমেরিকা, পরাশক্তি যেগুলো রয়েছে, তাদের কিন্তু নানা ধরনের ইন্টারেস্ট রয়েছে, এবং এটাকে অলরেডি একটা ডিপ স্টেটের একটা কন্ডিশনে বাংলাদেশকে ফেলে দেওয়া হয়েছে। আমরা জানি যে সেই সমস্ত অভ্যন্তরীণ রাজনীতিগুলি চলমান, যেগুলো ভীষণভাবে প্রভাবিত করছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি জনসাধারণের সাথে আপনার চুক্তির জায়গাটা নির্মাণ না করতে পারেন, আপনি যদি এটাকে মানে খুব ক্লিয়ার না করতে পারেন, তার মানে সরকারি জায়গা, সরকারি প্রতিনিধিরা, সমাজের ওয়াচ ডগরা এবং সাধারণ মানুষ, আপনাদের বোঝাপড়ার জায়গাগুলো যদি ক্লিয়ার না হয়, ঠিক আছে, কি পাবেন বা কি আমরা করতে চলেছি, এটা ক্লিয়ার না হলে বহিঃশত্রু যারা আছে বা আমাদের দেশের ভেতরেই যে সমস্ত এজেন্ট রয়েছে,
ডিপ স্টেট বা অন্যান্য দেশের স্বার্থ সিদ্ধি করার প্রক্রিয়ায় যারা আছেন তারা খুব শক্তিশালী হয়ে ওঠেন। ঠিক আছে, সেই কারণে নিজের দেশের মধ্যে সেখানকার গ্লু, মানে নিজের দেশের যে নিজস্ব বন্ডিং, তার যে একটা অর্গানিক ব্রিজিং, অর্গানিক ক্যারেক্টার, আপনি যদি এটা তৈরি না করতে পারেন, তাহলে আমি বলবো যে বাংলাদেশের চারপাশে কিন্তু এরকম অজস্র মানে অদৃশ্য হাত বাংলাদেশের গায়ে হাত দেবে, এবং এই হাতগুলো কিন্তু আসলে ক্রিয়াশীল থাকবে বাংলাদেশের শরীরে। ঠিক আছে, এটা মানে উইদাউট কনসেন্ট অফ বাংলাদেশ, মানে দে উইল রিমেইন অ্যাক্টিভ লাইক দিস। তো এই জায়গা থেকে আমি মনে করি যে এখন আমাদের যত ধরনের, আমাদের তো অনেক মত, অনেক পথ, হ্যাঁ, মানে এবং একটা ছোট্ট দেশ, এতগুলো মানুষ, কিন্তু এত ধরনের মতামত এবং ইনটলারেন্স। আপনাকে বেসিক কিছু জায়গায় একমত হতেই হবে যে আমার এই ধরনের রিলিজিয়াস আইডিওলজি থাকতে পারে, পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে, কালচারালি আমি এরকম, সে অমন, অনেক কিছু থাকবে, কিন্তু আপনারা তারপরেও বসেন, কথা বলেন, নির্দিষ্ট পার্টিকুলার কিছু জায়গা পয়েন্ট আপনাদেরকে তৈরি করতেই হবে যেখানে আসলে আপনারা দ্ব্যর্থহীনভাবে, উইদাউট এনি কাইন্ড অফ কনফিউশন, আপনারা সত্যি সত্যি ওন করবেন যে হ্যাঁ, এই জায়গায় আমাদের কোনো বিরোধ নেই। দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার ল্যান্ড, উই হ্যাভ টু প্রোটেক্ট ইটস ইন্টারেস্ট। তাহলে আসলে বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা স্বাধীন স্বনির্ভর রাষ্ট্র তৈরি করে দেওয়ার পথে মানে খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হতে চলেছি। আর আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনার ইন টার্মস অফ এডুকেশন বলেন, ইন টার্মস অফ হেলথ, আমাদের নিজেদেরই কি রিসোর্স রয়েছে। সরকারের এখন সেই পলিসিগুলো ইলেক্টেড যারা হবেন তাদের ভাবতে হবে যে কিভাবে তারা দেশের মেধাগুলোকে তারা ফিরিয়ে আনবেন এই দেশে, যারা এই দেশে সার্ভ করবে, তাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া যায়। ঠিক আছে, হেলথ সেক্টরে বলেন, এডুকেশন সেক্টরে বলেন, কর্পোরেট সেক্টরে বলেন, বা অন্যান্য যে কোনো ধরনের ল এনফোর্সমেন্ট সেক্টর, বা এ ধরনের যত ধরনের মানে হ্যান্ডসগুলো রয়েছে এই পুরো বডিতে, সবগুলোকেই কিন্তু তাদের যতটা সম্ভব নার্চার করতে হবে। আবার মনিটরিংও লাগবে, কিন্তু ফ্রেন্ডলি মনিটরিং, সেটা কোনো সার্ভাইলেন্স নয়। ঠিক আছে, তো সেই অর্কেস্ট্রার মহল, সে মজলিস আপনি তৈরি করতে পারবেন কিনা, যেই মজলিসে আসলে সবাই মানে একসাথে, সেই মজলিসের যে ঐকতান, সে তানে সবাই কন্ট্রিবিউট করতে পারছে কিনা, সবাই সিঙ্ক করতে পারছে কিনা, সেই জায়গাটা খুব জরুরি। আর এটা অনেক লম্বা আলাপ, আসলে দেশ গড়ার আলাপ তো আসলে এটার তো মানে সিরিজ অফ ডিসকাশনস উই নিড, এটা তো এক বসায় হবে না। ঠিক আছে।